দুধের বাচ্চা নিয়ে বাসর ঘরে বসে আছি। অনেকে বলেছিল বাচ্চাকে মা চাচিদের দিয়ে দিতে। বাসরাত বলে কথা, কিন্তু রাজি হইনি। বাচ্চাটা একটু থেকে একটু হলেই কান্না করে দেয়। যে শান্ত করতে পারতো সে এখন আমার উপর সব দায়িত্ব দিয়ে কবরে আরাম করে ঘুমিয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার এখনের স্বামীর নাম ফারাবি। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে আজ আমাদের। আত্মীয় স্বজন বেশি নেই, গোটা বিশেক লোক হবে এসেছে। মাত্র আমার মেয়েটা ঘুমালো। একটু পরেই ফারাবি এসে ঢুকলেন রুমে। দরজা মারলেন নিঃশব্দে। আমি পা দুটো আরও গুটিয়ে নিয়ে মেয়েটাকে আর একটু জোরে ঝাপটে ধরলাম। তিনি এসে বসলেন আমার কাছে। আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি। কতক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, জানেন তো, আমাদের দুজনেরই কিন্তু এটা দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়লাম। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, কেন, আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন? আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তিনি মৃদু হেসে বললেন, আমাদের 7 বছরের প্রেম আর 1 বছরের সংসার জীবন ছিল, কিন্তু আমাদের সবটা প্রেমেই রয়ে গেল, ভালোবাসা হয়ে ওঠেনি। আমি তাকে মাটিতে সুখ দিয়ে উঠতে পারবো না জেনেই ছেড়ে চলে গেল। আমি চুপ করে রইলাম। কি নাম ওর? মাইশা। বাহ, অনেক সুন্দর নাম তো। ওর বাবার দেওয়া। দেখতেও কি বাবার মতো হয়েছে? হুম। আমার করে দেবেন একটু? এবার আমি তার দিকে তাকালাম। মুখে আকুতি ভরা, চোখ পানিতে ভরে উঠেছে। দিলাম তার হাতে। মেয়ে আমার যদিও জেগেছিল, কিন্তু কাঁদিনি। ফারাবি খেললো কতক্ষণ তার সাথে, আর মাইশা হাসছে। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি। তাকে মেহরাজ, আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে। খেলা শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বললেন, জানেন, আমার মেয়ের প্রতি না অনেক শখ ছিল। নূপুরকে বলতাম আমরা মেয়ে নেব, কিন্তু বুঝতে পারিনি সে ক্ষমতা আমার নেই। মায়েশা না থাকলে হয়তো এই বিয়েটাও হতো না। কে চাইবে এমন ছেলের কাছে মেয়ে দিতে? মাইশাকে পাশে শুয়ে দিয়ে বললেন। আপনি ঘুমিয়ে যান, সারাদিন অনেক খাটনি গেছে। বলে মাইশার পাশে শুয়ে পড়লেন। আমি তখনও তাকিয়ে আছি। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ অজানা অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম। পাশে ফিরে দেখলাম মাইশা ঠিক আছে কিনা। ফারাবি এক হাত দিয়ে রেখেছে মাইশার উপর, যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে। কি করে পরের মেয়েকে এত আপন করতে পারলেন? সকালে চোখ খুলতেই দেখলাম মাইশা ফারাবি কেউ নেই। আমি ধরফর করে উঠে বসে আশেপাশে তাকাতেই বারান্দায় চোখ পড়ল। ফারাবি রকিং চেয়ারে বসে ঘুম পাড়াতে চাইছে মাইশাকে। আমি কাছে যেতেই বললেন, কান্না করছিল, আপনার ঘুম ভেঙে যাবে দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চাচ্ছিলাম। দুষ্টু বাচ্চাটা কিছুতে ঘুমাতে চাইছে না। আমি দেখলাম মেয়ে হাত দিয়ে ফারাবির দাড়ি নিয়ে খেলছে। আমি ফিক করে হেসে দিলাম। হাসছেন যে বড়। মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে। তা হয়েছে, ভাবছি আরো বড় করবো দাঁড়িয়ে, মেয়ে যাতে খেলা করতে পারে। আপনি ফ্রেশ হয়ে নিন। আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম। নাস্তা খেতে বসেছি। ফারাবি বললেন, আপনি বিলের আচার বানাতে পারেন? আমি বললাম, দেখেছিলাম আমার প্রাক্তন শাশুড়ি বানাতেন খুব ভালো। তার আচারের স্বাদই আলাদা ছিল। তিনি রুটিটা ছিঁড়তে ছিঁড়তে বললেন, আমার বেশ প্রিয় বিলের আচার। ঝোলটা আর একটু দেব? দিন। আপনার রান্নাহারটাও বেশ ভালো। আমি হেসে বললাম, রুটিটা একটু পড়ে গেছে, তাও বলছেন? ফারাবি শেষটুকু খেয়ে বলল, ভালো হাতের পোড়া রুটিটাও অমৃত হয়। বলে উঠে চলে গেলেন মাইশার কাছে। মেয়েটাকে ঘুমাচ্ছে দোলনায়। মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন। পরদিন থেকে অফিস। মাত্র 3 দিনে ছুটি নিয়েছিলেন। বলতে গেলে পেয়েছেন আর কি। প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানিক ছুটি পেতেন। বের হওয়ার সময় জুতা পরতে পরতে বললেন, আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বইয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব, কিন্তু নুপুরের কাছে এটা ন্যাকামি ছিল, তাই কখনো এই শখটা পূরণ হয়নি। আপনারও কি অপছন্দ?
আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ালাম। তিনি হেসে আমার কপালে চুমু এঁকে দিলেন, তারপর বেরিয়ে গেলেন। রান্না করতে করতে মেহেরাজের কথা অনেক মনে পড়ল। মেহেরাজেরও বেলের আচার অনেক প্রিয় ছিল। এক বসাতে একটা বয়াম শেষ করে ফেলে বলতো, কাল বেল কিনে আনবো, মাকে বলো তো বেলের আচার বানাতে। আমিও শিখেছিলাম। 1 বছর হলোও নেই, তাই বানানো হয়নি আর। মাইশা যখন পেটে 3 মাস হবে তখনই হঠাৎ কার অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে। মেয়েটাকে দেখে যেতে পারিনি। আমার নাম ঠিক করে রেখেছিলাম, ওর পছন্দের নামটাই দিলাম আগেকার সময়। কত ঝগড়া করেছিলাম নাম নিয়ে ওর সাথে, চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। সেগুলো টুপ করে পড়ার আগেই ফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি গিয়ে দেখি ফারাবি কল দিয়েছেন। ধরতেই বললেন, কি করছেন? নাক টানছেন যে? কাঁদছিলেন নাকি? আমি নাকটা মুছে নিয়ে বললাম, পেঁয়াজ কাটছিলাম। ও, রান্না করবেন তাহলে? আমার মেয়ে কি করে? খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন। আমি তো দুপুরে এখানে লাঞ্চ করি। আপনার অসুবিধা হবে না তো? না, সমস্যা নেই, আপনি খেয়ে নেবেন। আপনিও কোনো ফাঁকিবাজি যাতে না করেন। খেয়ে তারপর কাজ থাকলে করবেন। আচ্ছা। রাখছি তাহলে। হুম। ফারাবি ফোন কেটে দিলেন। আমি রান্নাঘরে যেতে যেতে ভাবলাম, দুজন মানুষ কি করে একই হয়। রাত 8টায় বেল বাজলো। আমি মাইশাকে কোলে নিয়ে টিভি দেখছিলাম। গিয়ে দরজা খুলে দেখলাম ফারাবি দাঁড়িয়ে আছেন, ঘেমে আছেন পুরোটা। আমি দরজা খুলতে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। সোফায় বসতেই ফ্যান ছেড়ে দিয়ে 1 গ্লাস পানি এনে দিলাম। সেটা খেয়ে ফ্রেশ হতে গেলেন। আমি সোফায় বসে আছি। তিনি ব্যাগ থেকে 5টা বকুল লতা বের করে বললেন, আম্মুর কাছে শুনছি আপনার নাকি বকুল পছন্দ, তাই আনলাম। সে একটা লতা নিয়ে মাইশার হাতে লাগিয়ে দিয়ে বললেন, এটা আমার মেয়ের, বাকি 4টা লতা আমার খোপায় লাগিয়ে দিয়ে বললেন। আর এগুলো আমার মেয়ের আম্মুর। আমি লজ্জায় মুচকি হাসলাম। তিনি বললেন, লজ্জা পেলে আপনাকে দেখতে বেশ সুন্দর লাগে। 7 মাস চলছে আমাদের সংসারের। ফারাবি বেশ খেয়াল রাখেন। আমার টুকটাক ভালো লাগাগুলো তিনি বেশ গুরুত্ব দেন। আর মাইশা বলতে পাগল। মেয়েটাও বাবার কোলে কোলে ঘুরে বেড়ায় যতক্ষণ বাসায় থাকে। অফিসে গেলেই মেয়ের কি কান্না। এখন হাঁটতে পারে একটু একটু। কলিং বেলের শব্দ পেলেই সব ফেলে বসার ঘরে চলে আসে বাবার কোলে ওঠার জন্য। ভালোই কাটছিল। এর মধ্যে হঠাৎ তার প্রাক্তন স্ত্রী এসে হাজির। আমি তখন রান্নায় ব্যস্ত, প্রায় শেষ। জুম্মার নামাজ পড়ে এসে মেয়েকে নিয়ে খেলা করছিলেন তিনি। তখনই কলিং বেল বাজলো। দরজা খুলতেই নূপুর এসে ঢুকলো। ফারাবি চুপ করে চেয়ে আছে তার দিকে। নূপুরকে বেশ বিধ্বস্ত লাগছে। ঢুকেই ফারাবির দিকে কাঁদো কাঁদো হয়ে এগিয়ে এসেছিল জড়িয়ে ধরার জন্য। তিনি মাইশাকে কোলে নিয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বললেন, কেন এসেছো? একটু ঠাঁই পেতে এসেছি ফারু। দুঃখিত, এটা কোনো আশ্রয় কেন্দ্র নয়। প্লিজ ফারু, আমাকে ফিরিয়ে দিও না। রায়হানের সাথে বিয়ে হওয়ার পর বুঝেছি আমি কি হারিয়েছি। ও আমার সাথে খুবই বাজে বিহেভ করে। ওকে ডিভোর্স দিয়ে আমি ফিরে আসতে চাই ফারু। সরি নুপুর, আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না। তাহলে রেখে দাও ওকে। এমনিতেও তো তুমি বাবা হতে পারবে না। আমরা দুজন ওকে মানুষ করব। এবার বেশ রেগে গেলেন ফারাবি। বললেন, তোমার মতো স্বার্থপর মেয়ে আমি দুটো দেখিনি। যখন সময় ছিল তখন নিজের স্বার্থ দেখে আমাকে ভেঙে চুরে চলে গিয়েছিলে। আজ এসেছো ফিরতে, তাও আমার স্ত্রীর সামনে এমন কথা বলছো। আর যাই হোক, সে তোমার মতো নয়। আমি বেশ সুখে আছি। তুমি সুখে নেই, এটা তোমার সমস্যা। এখন আসতে পারো। তোমার মতো মানুষের ছায়া আমার সুখের সংসারে পড়ুক, এটা আমি চাই না। চলে যাও। নূপুর অনেক আকুতি মিনতি করতে চেয়েছিল, কিন্তু ফারাবি সুযোগ দিল না। তাকে গলাতে না পেরে হতাশ হয়ে বেরিয়ে গেল নূপুর। বিকেলে বারান্দায় মাইশাকে নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ আমার হাত ধরে বলল, আমার সাথে এসো তো। ছাদে নিয়ে গেল। দেখলাম রংধনু উঠেছে। অনেক দিন দেখা হয় না।
তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, মেহরাজ ভাই আমার জন্য রত্ন রেখে গেছেন। এই রত্ন আমি হারাতে চাই না আয়শা। বলেই মাইশা আর আমার কপালে চুমু এঁকে দিলেন।